আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে আসলে, দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে আসলে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলি পেয়ে যাবে। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে বলা হচ্ছে, কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে? উত্তর হবে গ নাম্বার, কলমি। এরপর 2 নাম্বার বলা হচ্ছে কি, দেখো যে পানির পিএইচ এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর নিচের কি কি হয়? দেখো 1 নাম্বার বলা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না। 2, দেহ অভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে। 3, রোগ ব্যাধি সৃষ্টি হবে। তো এখান থেকে উত্তর কিন্তু হবে ঘ 1, 2, 3, অর্থাৎ 3টি কিন্তু এখানে হবে, তাই না? এরপর দেখো, তোমাদের এখানে মূলত একটি অনুচ্ছেদ দিয়েছে, অর্থাৎ উদ্দীপক দিয়েছে। এই অনুচ্ছেদটি পড়ে আমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। অনুচ্ছেদে বলা হচ্ছে, অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক, আর তুষারের পুকুরের মাছগুলো দুর্বল। এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি। পরীক্ষা করে দেখা গেল অনিকের পুকুরের পানির পিএইচ 7.5 ও তুষারের পুকুরের পানির পিএইচ 5.5। তো 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অনিকের পুকুরের পানি কোন ধরনের? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, ক্ষারীয়। এবার 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, তুষারের পুকুরে পানির নিচের কোনটি প্রয়োগ করা উচিত? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার, ফসফরাস। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, তো সৃজনশীল প্রশ্নটি আমরা দেখব। চলো, তো সৃজনশীল প্রশ্নটি দেখার আগে আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে যে চিত্রটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমরা দেখো পানি দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, ক নম্বর প্রশ্ন প্রথমে বলা হচ্ছে যে পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? তোমরা একটু বানানটা ঠিক করে নিও, কারণ ফন্টটা একটু ভেঙে গেছে। উত্তর, পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। এরপর দেখো, পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি, সমুদ্র, নদ নদী, খাল বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে তা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী, খাল বিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায় ও বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবে পানির ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল চক্রাকারে আবর্তনকে পানির পুনরাবর্তন বলে। এরপর গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। দেখো, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকের চিত্রে যে নদীটি আমরা দেখেছি সেটির কথা বলা হচ্ছে। উত্তর, উদ্দীপকের চিত্রে কলকারখানা ও জলযান হতে নির্গত বজ্র নদীতে নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। অনেকদিন ধরে নদীতে কলকারখানা ও জলযানের বজ্র নিক্ষেপ করা হলে নিম্নলিখিত সমস্যাগুলো হবে। আচ্ছা, 1, শিল্প কারখানার বজ্র নদীর পানির সাথে মিশে পানির রং পরিবর্তন করে। 2, শিল্প কারখানার বজ্র থাকা রাসায়নিক যৌগ যেমন ফসফরাস, সীসা, ইউরেনিয়াম, থিরিয়াম, সিরিয়াম ইত্যাদি নদীর জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর কারণ হয়ে থাকে। এরপর বলা হচ্ছে, দেখো 3 নাম্বার, শিল্প কারখানার বজ্র উপস্থিত ফসফেট নদীতে শ্যাওলা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে। এই শ্যাওলাগুলো মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এই অক্সিজেনের অভাবে মাছসহ সকল প্রাণী মারা যায়। এরপর 4 নাম্বার দেখো, বলা হচ্ছে, নদীতে চলাচলকারী জালযান হতে নির্গত তেল বজ্র নদীর পানির উপর ভাসতে থাকে, ফলে নদীর পানির অক্সিজেন দ্রবীভূত হতে পারে না, ফলে নদীতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। তাই চিত্রে উল্লেখিত শিল্পের বজ্র এবং জলযান থেকে নির্গত বজ্রর কারণে নদীতে প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং একসময় তা মরা নদীতে পরিণত হতে পারে। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব? যুক্তিসহ মতামত দাও। উত্তর, আমি মনে করি উদ্দীপক
উদ্দীপকে উল্লেখিত নদীটিকে জলজ প্রাণী বসবাসের জন্য উপযোগী করা সম্ভব। এর জন্য যে সকল কারণে নদ নদীর পানি দূষিত হয় সে কারণগুলো নিয়ন্ত্রণ করতে হবে। শিল্প কারখানার সৃষ্ট বজ্রপানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা শুরু করতে হবে। এ পরিশোধন কাজের জন্য দরকার বজ্র পরিশোধন ব্যবস্থা অর্থাৎ ইটিপি। ইটিপি কিভাবে তৈরি করা হবে তা নির্ভর করে কী ধরনের ক্ষতিকর পদার্থ ব্যাপনীতে বিদ্যমান তার উপর। যেহেতু এক এক ধরনের শিল্প কারখানা থেকে এক এক ধরনের বজ্রপানি বের হয়, তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানার বজ্রপানি পরিশোধন করা সম্ভব নয়। তবে একই ধরনের শিল্প কারখানা দিয়ে একটি শিল্পাঞ্চল গড়ে তুলে সব কারখানার বজ্রপানি একত্রিত করে ইটিপিতে পরিশোধন করা যেতে পারে। উদ্দীপকের চিত্রে কলকারখানার বজ্র পরিশোধনের জন্য একটি ইটিপি স্থাপন করে তাতে বজ্রসমূহ পরিশোধন করে নদীতে ফেলা হলে নদীর পানির পিএইচ পরিবর্তন এবং জলজ পরিবেশ নষ্ট হয়। তাছাড়া নদীতে চলাচলকারী জলযান হতে তেল, বজ্র নদীতে নিক্ষেপ করার উপর আইন প্রণয়ন জনমত গড়ে তোলা গেলে চিত্রে নদীতে দূষণ কমানো সম্ভব। উপরোক্ত আলোচনা হতে স্পষ্ট যে জলজ পরিবেশ রক্ষার জন্য জনমত গড়ে তোলা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে নদীর জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব। আচ্ছা, এরপর 2 নম্বর সৃজনশীলের প্রশ্নটির উত্তর দেখার আগে আমরা 2 নম্বর সৃজনশীলের একটু উদ্দীপকটি দেখে নিই। দেখো, উদ্দীপক এখানে বলা হচ্ছে যে জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ওষুধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার করেন। তো চলো এটির উত্তরটি আমরা একটু দেখি। এটির 2 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পানির স্ফুটাঙ্ক কাকে বলে? উত্তর, নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটাঙ্ক বলে। খ, জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? উত্তর, জলজ উদ্ভিদসমূহ সারা দেহের মাধ্যমে পানিসহ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে। এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়, যা পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। আর এই কারণেই জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। জমিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে এখানে বানানটা একটু ঠিক করে নাও। দেখো, গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে জামিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নায় উপযোগী করেন, তাই না? তার মানে কি দেখো, এখানে কিন্তু তোমরা একটু বানানটা ঠিক করে নাও যে এখানে কিন্তু রান্নায় হবে, তাই না? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, জামিলা খাতুন পুকুরের পানিকে পরিস্রাবণ ও স্ফুটঙ্গ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ধুলাবালির কণা হতে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা দূর করা হয়। এক্ষেত্রে তিনি বালির স্তর বা ক্ষুদ্রভাবে তৈরি কাপড়ের মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করে। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। এভাবে প্রাপ্ত ধুলাবালি মুক্ত পানিকে আরও বিশুদ্ধকরণের জন্য তিনি স্ফুটন শুরু হওয়ার পর 15 থেকে 20 মিনিট ধরে পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করেন। এভাবেই জমিলা খাতুন পুকুরের পানিকে রান্নার জন্য উপযোগী করেন। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে রতন সাহেব তার 2 কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন ও যুক্তিসহ মতামত দাও। উত্তর দেখো, রতন সাহেব তার 2 কলকারখানার কাজে ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করবেন না। আচ্ছা, রতন সাহেবের বোতলজাত কারখানার ও ওষুধ তৈরির কারখানার প্রয়োজনীয় ও ব্যবহৃত পানির গুণগত মান একই না হওয়ায় 2 কারখানায় ভিন্ন গুণগত মানের পানির প্রয়োজন। তাই তিনি তার বোতলজাত পানির কারখানায় পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করেন। এ প্রক্রিয়ায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করতে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়াও ওজোন গ্যাস বা অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে জীবাণু ধ্বংস করা হয়। আবার ওষুধ তৈরির কারখানার অতিরিক্ত বিশুদ্ধ পানি প্রয়োজন হয়, তাই তিনি এক্ষেত্রে পাতন পদ্ধতি ব্যবহার
করেন। আচ্ছা, এ প্রক্রিয়ায় পানিকে বাষ্পে পরিণত করে প্রাপ্ত বাষ্পকে ঘনীভূত করে অতি বিশুদ্ধ পানি সংগ্রহ করেন, যা ঔষধ তৈরির কারখানায় বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধকৃত পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম। উপরিউক্ত আলোচনা হতে এটা স্পষ্ট যে রতন সাহেব তার কারখানা, হ্যাঁ, ২ কারখানার ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করেননি। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।